বিচারপতি অসুস্থ, শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি ও আদেশ হচ্ছে না আজ। স্বাভাবিক সময়সূচিতে ফিরল অফিস। আগামী 4 দিন 13 ঘন্টা করে শিথিল কারফিউ। কাল থেকে স্বল্প পরিসরে চলবে ট্রেন। ইরানে গুপ্ত হত্যার শিকার হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। নতুন প্রেসিডেন্টের অভিষেকে যোগ দেওয়ার কথা ছিল। ইসরায়েলকে দুষছে ফিলিস্তিন। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আজ হচ্ছে না শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানো এবং কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তি চেয়ে করার রিটের শুনানি। আরও জানাতে হাইকোর্ট প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী মহিউদ্দিন মধু। সরাসরি যাচ্ছি তার কাছে। মধু, আজ তো শুনানি ও আদেশ হওয়ার কথা ছিল, কিন্তু বিচারপতি অসুস্থ আমরা শুনেছি। এর পরের যে তথ্য আপনার কাছে আছে আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন, এবং একটি নতুন রিট হয়েছে আমরা জানতে পেরেছি আপনার মাধ্যমে, সে ব্যাপারেও আপনি আমাদের একটু জানাবেন। এর সাথে প্রথমত বলে নেই, সেটি হচ্ছে একজন বিচারপতি, অর্থাৎ দুইজনের বেঞ্চ ছিল যেই রিটটি যেখানে শুনানি হচ্ছিল মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে। সেখানে জুনিয়র বিচারপতি যিনি ছিলেন বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন, তিনি অসুস্থ থাকায় আজকে বেঞ্চ বসছে না। এটি আমরা জানতে পেরেছি আজকে সকালে বলতে হচ্ছে 10:30টার দিকে আমরা দেখছিলাম যখন হাইকোর্ট বেঞ্চটি শুরু হবে শুনানির জন্য, তখন রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী আছেন, বিশেষত রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, তিনি ছুটি কাটিয়ে আজকে ফিরেছেন। তিনি আজকে শুনানি করতে প্রস্তুতি নিয়ে এসেছেন, আমরা তাকে দেখেছি। এবং রাষ্ট্রের অন্যান্য আইনজীবী যারা আছেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, তাদেরকে আমরা দেখেছি তারা এজলাসে উপস্থিত ছিলেন। একই সাথে যারা রিট করেছেন, রিটের পক্ষে যে আইনজীবী আছেন তারাও আজকে উপস্থিত হয়েছেন এবং কানায় কানায় পূর্ণ হয়ে যায় আদালত। এজলাস প্রাঙ্গণ পুরোপুরি দেখেছি আমরা, আইনজীবীদের পরিপূর্ণতা ছিল। কিন্তু আমরা যখন অপেক্ষা করছিলাম যে বিচারপতিদের বেঞ্চ বসবে, সেই সময় জানতে পারলাম যে মাসুদ হোসেন দোলন তিনি অসুস্থ থাকার কারণে 2 দিনে ছুটি নিয়েছেন, অর্থাৎ আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, 2 দিন ছুটি থাকার পরবর্তী সময়ে শুক্র এবং শনিবার, অর্থাৎ রোববারের আগে এই রিটটি আর শুনানি হচ্ছে না বলাই চলে। অনেকটা ঝুলে গেছে এই রিটের শুনানি কিংবা আদেশ। তবে যে বিষয়টি এখানে বলে রাখার দরকার সেটি হচ্ছে যে আজকে যদি শুনানি হতো বা আদেশ হওয়ার যদি প্রাসঙ্গিকতা থাকতো, তাহলে কিন্তু আমি আগেও বলেছিলাম যে হ্যাভিয়াস কর্পাস যে বিষয়টির কথা আমরা বলেছিলাম, যে অনেকটা শোনা হয়েছিল যে এই পদ্ধতিটি হওয়ার কথা, অর্থাৎ শিক্ষার্থীরা যে ডিবি হেফাজতে তাদের স্বেচ্ছায় গিয়েছেন কি যাননি, তাদেরকে আসলে সেখানে আটক করে রাখা হয়েছে কি হয়নি, কিংবা এভাবে আটকে রাখতে পারে কিনা, সেই যে প্রশ্ন উঠেছে, সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা নিজেরা এসে হাইকোর্টে তারা নিজেরা বলবেন যে তাদেরকে আসলে জোর জবরদস্তি করে স্টেটমেন্ট নেওয়া হয়েছে কিনা, কিংবা তারা আসলে সেখানে নিরাপত্তা চেয়ে হেফাজতে গিয়েছেন কিনা, অথবা ডিবির কাছে কোনো তারা আবেদন জানিয়েছেন কিনা তাদের নিরাপত্তার জন্য। এই বিষয়গুলো তারা এখানে এসে বলতেন এবং সেটার পরবর্তীতে সময়ে হতো। আর যে শিক্ষার্থীদের গুলি করার বিষয়ে যে শুনানিটির যে কথা ছিল, সেটি যদি হয়ে থাকতো তাহলে বলা হচ্ছিল যে রেগুলেশন, অর্থাৎ পুলিশের একটা রেগুলেশন আছে কোন সময় পুলিশ গুলি করতে পারবে, অর্থাৎ এক্সট্রিম সিচুয়েশন, ওই সময় পুলিশের গুলি করার কিন্তু এখতিয়ার আছে, যখন বিক্ষোভ আন্দোলন চলবে কিংবা নিজের সেফটি সিকিউরিটির জন্য গুলি করার এখতিয়ার আছে। সাংবিধানিক জায়গা থেকে সে গুলি করার যে জায়গাটুকু আছে, সেটিকে তারা প্রপারলি আসলে করেছিল কিনা, নাকি নির্বিচারে তারা গুলি চালিয়েছিল। যদিও রিটকারীর পক্ষ থেকে বলা হয়েছে তারা নির্বিচারে গুলি চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে, তারা অন্যান্য ছাদ থেকে গুলি চালিয়েছে। তারা তাদের রিটের শুনানিতে বলেছে যে তারা অন্য ছাদ থেকে নিরীহ মানুষ যে ছিল তাকে গুলি করেছে। এই ধরনের প্রশ্ন উঠেছে। আমরা কিছুক্ষণ আগে একটি এফিডেভিট হতে দেখেছি বিএনপির একজন আইনজীবী নেতা, যিনি নারায়ণগঞ্জে নির্বাচন করেছিলেন, অ্যাডভোকেট তৈমুর আলম খান, তিনি একটি রিট দাখিল করেছেন। তিনি তার রিটে যেটি বলেছেন, যে সেই রিটে তিনি বলেছেন যে হেলিকপ্টার থেকে গুলি করা কেন বেআইনি নয়, বা যেটি করেছে সেটি নিয়ে তিনি তার প্রসঙ্গটি করেছেন। আমরা যেহেতু ওই কোর্টে ছিলাম, সে কারণে এটি বিস্তারিত জানতে পারিনি, কিন্তু আমি কপি পেয়েছি। তিনি যে এফিডেভিট করেছেন, যে রিটটি করেছেন, সেই জায়গা থেকে নিশ্চিত করে বলা যাচ্ছে যে রিট হয়েছে। সেটি পরবর্তীতে কি হবে সেটি এখন আসলে সময়ের অপেক্ষা। মধু, ধন্যবাদ আপনাকে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে 200-রও বেশি মামলা। আসামি 2 লাখেরও বেশি মানুষ, যাদের অধিকাংশই অজ্ঞাত। এই পরিস্থিতিতে আইনজীবীরা বলছেন সিএমএম কোর্টে কয়েক গুণ বেড়েছে মামলার চাপ। বিপুল সংখ্যক আসামি আর তাদের স্বজনদের চাপে বেসামাল পরিস্থিতি আদালত পাড়ায়। আদালত প্রাঙ্গণের যেদিকেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ। কেউ সন্তানের জন্য, কেউ বাবা অথবা স্বামীর জন্য, কেউ বা আবার ভাইকে একটি পলক দেখার জন্য অপেক্ষা করছেন। পাও রিক্সা চালায়, আমার ঘরে সন্তানে চালায়, আমরা না খায় মরতে
ফুটে দোকান করে বন্ধ করে বাসায় চলে যেতেছে, ওই জয়কালী মন্দির থেকে আর গাড়িতে বেরিয়ে আলাইছে। আইনজীবীরা বলছেন আইন পেশায় আসার পর থেকে আদালতে এত মানুষের চাপ আর কখনো দেখেননি তারা। আগে যেখানে দিনে 1-2টি শুনানিতে অংশ নিতে হতো, এখন এই সংখ্যা বেড়েছে কয়েক গুণ। যে কোনো সময়ের চেয়ে এখন চাপ অনেক বেশি। এর আগেও রাজনৈতিক বিভিন্ন ঘটনা প্রেক্ষিতে চাপ হয়েছে, কিন্তু এখন সবচেয়ে বেশি। খুব আমাদের টাফ হয়ে যাচ্ছে মামলা পরিচালনা করা, কারণ অনেকগুলো আসামি বর্তমানে, এবং আমাদের যে কোর্টের যে শিডিউল অনুযায়ী আমরা মেনটেন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকার অগণিত আসামিকে আদালতে হাজির করা হচ্ছে। পরিস্থিতি এমন যে নাওয়া খাওয়ার সময় পাচ্ছেন না আইনজীবীরা। সব মিলিয়ে সকাল থেকে রাত অবধি চলছে আদালতের কার্যক্রম। প্রত্যেক দিন প্রায় 1000, 1200, 700 করে আসামি আদালতে পাঠাচ্ছে। অনেকে ওকালতনামা নিতে পারছে না। খুবই ব্যস্ততা বেড়ে গেছে। এখন আইনজীবীরা আসলে দুপুরের লাঞ্চটাও ঠিকঠাক টাইম অনুযায়ী করতে পারছে না। আইনজীবীরা বলছেন সাধারণত রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হতে দেখেন তারা। তবে এবার আসামিদের বড় একটা অংশই শিক্ষার্থী ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। একটা মামলা রিসিভ করছে, সে বলতেছে আমি দোকানদার, আমি দেখতে গেছি, আমি কিছুই জানি না। আমার নিরীহ মানুষ বেশিরভাগই মামলা খাচ্ছে, পথচারীরা মামলা খাচ্ছে আনএক্সপেক্টেড। এই সমস্যার সমাধান হওয়া উচিত। এখন যেটা হচ্ছে সেটা আমাদের কাম্য না। এমন অবস্থা থেকে উত্তরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আইনজীবীরা। মামলা দিয়ে আদালতের ওপর চাপ না বাড়িয়ে সরকারকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান তাদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে স্বাভাবিক নিয়মে ফিরল সরকারি বেসরকারি অফিসের সময়সূচি। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে কার্যক্রম। মঙ্গলবার এমন তথ্যই জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে 28 থেকে 30 জুলাই সরকারি ও বেসরকারি অফিস চলে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এর আগে উদ্ভূত পরিস্থিতিতে 21 ও 22 জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে 23 জুলাইও ছুটি বর্ধিত করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর 24 জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। 24 ও 25 জুলাই বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে অফিস। এদিকে আজ থেকে আরও শিথিল হবে কারফিউ। আগামী শনিবার পর্যন্ত 4 দিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ঢাকা ও আশপাশের জেলায় এটি কার্যকর হবে। আগামীকাল থেকে সীমিত পরিসরে চালু হবে ট্রেন চলাচল। কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে চলবে যাত্রীবাহী মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। মঙ্গলবার ঢাকায় রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী সপ্তাহ থেকে দূরপাল্লার আন্তনগর ট্রেন চালু হতে পারে বলে জানানো হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে গত 18 জুলাই দুপুর 12টার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপরই অনির্দিষ্টকালের জন্য সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। অবশ্য গত 24 জুলাই সীমিত পরিসরের মালবাহী ট্রেন চলে। পরদিনই এসব ট্রেনের চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুধু বিজিবি প্রহরায় চলছে কয়েকটি তেলবাহী ট্রেন। কোটা সংস্কার আন্দোলনে সংঘাত সহিংসতায় প্রাণ হারানোদের 5 জনের বাড়ি কুষ্টিয়ায়। এর মধ্যে 3 জন মারা গেছেন ঢাকায়, 2 জন নারায়ণগঞ্জে। কিছুতেই থামছে না স্বজনহারাদের আহাজারি। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা কোনো পরিবার। আর কখনোই বাবার কোলে ওঠা হবে না ছোট্ট শিশু মাহিমের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার আগুনে পুড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাবা আব্দুস সালাম। সন্তানের এমন মৃত্যুতে নির্বাক বৃদ্ধ মা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের আব্দুস সালাম পেশায় ছিলেন ইন্টেরিয়র মিস্ত্রি। পেশাগত কাজে সম্প্রতি নারায়ণগঞ্জে যান সালাম। যেখানে কাজ করছিলেন সেই ভবনে দুর্বৃত্তরা আগুন দিলে পুড়ে মৃত্যু হয় তার। আর সাল বেটা কোনো পাটিওলা কোনো ইওলা, আমার বেটা বোট মিস্ত্রি, বোর্ডের কাম হইতে। সংসার তো সেই কাজ করতে ইনকাম করতো, তার উপরে সংসার চলতো। পাশের গ্রামের সেলিম মণ্ডলের বাড়িতেও থামিনি স্বজনদের আহাজারি। সালামের সাথেই নারায়ণগঞ্জে কাজে গিয়েছিলেন সেলিম। আগুনে প্রাণ যায় তারও। আবার লাঠি ছাল যা করছে, যে ছোট কাকারা আছে কাম করে সেটা আগুন ধরে কাকারা মরে যাচ্ছে।
তুই তোমার মন বন্ধুরে বাড়িতে আইসো। মরার আগে বলিলে ফোনে বললি যে মা আমার আর প্রাণ বাঁচতেছে না, আমার জন্য দোয়া করবেন, আমরা আর জানে বাঁচতেছে না। একমাত্র ছেলে মারুফ হোসেনকে ঘিরেই স্বপ্ন বুনেছিলেন ফল বিক্রেতা খোকসার শরীফুল ইসলাম। কুষ্টিয়া পলিটেকনিকে পড়ালেখা শেষে রাজধানীর একটি প্রতিষ্ঠানে ইন্টার্ন করছিলেন মারুফ। সংঘাতের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। কোনো সান্ত্বনাতেই থামছে না স্বজনদের চোখের পানি। ফোন দিয়ে পোকা থেকে আপনি কি আমি করছি আগে মারুফের আব্বু হয় মারুফ তো ডেট হয়ে গেছে, আমি কি কয় কি মারুফের গুলি লাগেছে, গুলি লেগে আসছে সে মারা গেছে, হাসপাতালে আপনারা জাম্মাইক নিয়ে যান। এক ছেলেই মানুষ করেছিলাম কষ্ট করে, লেখাপড়া শিখাইয়া ঢাকা দিয়ে পাঠাইছিলাম ইন্টার্নি করতে। কুমারখালীর শিলাইদহ কসবা গ্রামের আলমগীর রাজধানীতে একটি কোম্পানির গাড়ি চালক ছিলেন। গুলিতে প্রাণ গেছে তারও। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবার। বাচ্চা কাচ্চা তার বউ কিভাবে লালন পালন করবো, আমার জোর জমা নাই, আমার টাকা পয়সা নাই, ছেলে পেলে নেই, কিভাবে আমি চলবো এই বয়সে ধরে মানুষে, কিভাবে বলবো। কয়া ইউনিয়নের মহির আলী পরিবার সহ বসবাস করেন ঢাকার সাভারে। তার সন্তান ইয়ামিন আলী নিহত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। নামাজ পড়ি নাকি বন্ধুরা রাখেছিল যে আমরা হসপিটালে আছি আসো, তাই দেখছি যে ওখানে ওই গুলি লাগি মারা গেছে। এছাড়া কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার সময় গুরুতর আহত কুষ্টিয়ার আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা জীবন জীবিকার তাগিদে রাজধানীতেই থাকতেন। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। ইরান সফরকালে গুপ্ত হত্যার শিকার হলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বুধবার এক বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, তেহরানের যেই ভবনে হানিয়া অবস্থান করছিলেন সেটি লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। এ সময় তার সাথে থাকা এক দেহরক্ষীরও মৃত্যু হয়। এই ঘটনায় তদন্ত হচ্ছে বলে জানিয়েছে IRGC। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরান যান এই হামাস নেতা। বেশ কয়েক বছর ধরেই কাতারে বসবাস করছিলেন তিনি। সেখান থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে। ইসমাইল হানিয়ার হত্যাকারীদের ছাড় দেবে না হামাস, এমন হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সিনিয়র নেতা মুসা আবু মারজুক। হানিয়ার হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিলেন তিনি। হামাস নেতাকে হত্যা করলেও লক্ষ্য পূরণ হবে না ইসরায়েলের, এমন মন্তব্য করেন সংগঠনটির অপর শীর্ষ নেতা সামি আবু জহুরি। বলেন, জেরুজালেমকে মুক্ত করতে যুদ্ধ চালিয়ে যাবে হামাস, সে লক্ষ্যে যে কোনো মূল্য দিতে প্রস্তুত যোদ্ধারা। হত্যাকাণ্ডের পর দেয়া বিবৃতিতে ইসমাইল হানিয়াকে শহীদ আখ্যা দেয় হামাস। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। 7 বছর সামলেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার দায়িত্ব। তবে ছাত্রজীবন থেকেই যুক্ত ছিলেন রাজনীতিতে। প্রায় 4 দশক ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে লড়াই করেছেন। বহুবার বন্দী ছিলেন ইসরায়েলি কারাগারে। জন্মভূমি গাজায় তাকে একাধিকবার হত্যা চেষ্টা করেও ব্যর্থ হয় ইসরায়েল। তবে ইরানের মাটিতে হলো না শেষ রক্ষা। ইসরায়েলের সাথে আপোষের জন্য বরাবরই ছিল চাপ। ঝড়ঝাপটা সামলেছেন ব্যক্তি জীবনেও। গাজায় চলমান আগ্রাসনে একের পর এক স্বজন হারিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তারপরও গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি থেকে এক চুলো নড়েননি। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে প্রতিষ্ঠায় ইসমাইল হানিয়ার 4 দশকের লড়াইয়ের ইতি ঘটল বুধবার। ইরানে গুপ্ত হত্যার শিকার হলেন 54 বছরের স্বাধীনতাকামী এই নেতা। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর আশকালন শহর থেকে পালিয়ে গাজার আল শাতি শরণার্থী শিবিরে আশ্রয় নেয় হানিয়ার পরিবার। সেখানে জন্ম আর বেড়ে ওঠা লড়াকু এই রাজনীতিকের। গাজার আল আজহার ইনস্টিটিউট থেকে লেখাপড়া শেষে ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন হানিয়া। ছাত্রজীবন থেকে সক্রিয় রাজনীতিতে, সে সময় থেকেই জড়িত হামাসের সাথে। ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য লড়াই করে বহুবার গেছেন ইসরায়েলি কারাগারে। 80 দশকে গাজায় বেশ
বেশ কয়েকবার তাকে হত্যার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে ইসরায়েল। 2006 সালে হন হামাসের গাজা শাখার প্রধান। সে সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রীও নির্বাচিত হন তিনি। পরে ফাতাহর সাথে দ্বন্দ্বে ভেঙে যায় সেই সরকার। 2017 সালে দায়িত্ব পান হামাসের রাজনৈতিক শাখার। এরপরই গাজা ছেড়ে পাড়ি জমান কাতারে। সেখান থেকেই খালেদ মিশালের উত্তরসূরি হানিয়া মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন এই দায়িত্বে। চলতি বছরের শুরুতে গাজায় ইসরায়েলি হামলায় 3 সন্তানকে হারিয়েছেন। চলমান আগ্রাসনে এখন পর্যন্ত 70 জনের বেশি স্বজন হারানোর পর হানিয়া নিজেই শিকার হলেন গুপ্ত হত্যার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আবারও স্বাগত, দেখছেন যমুনা নিউজ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বঙ্গবন্ধু এভিনিউয়ের সাবেক ছাত্র নেতাদের সাথে মতবিনিময় শেষে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সেই সন্ত্রাস কি বিভৎস, কি নারকীয় ধ্বংসলীলা, কি তাণ্ডব হিংস্রতা এই বাংলাদেশে আবারও সংঘটিত। 2013, 2014, 2015 সালেও এই নাশকতার বলি হয়েছে বাংলাদেশের অনেক মানুষ, অনেক স্থাপনা। এবার তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তির সংগ্রামের কাণ্ডারি, তার যে অর্জনগুলো, স্বাধীনতা বঙ্গবন্ধুর অর্জন, আর মুক্তির সংগ্রামে পদ্মা সেতু সহ যে অ্যাচিভমেন্টগুলো, এই অ্যাচিভমেন্টের উপর তারা আঘাত করেছে। বারবার চেষ্টা করেছে পদ্মা সেতুতে, মাওয়া প্রান্তে, জাজিরা প্রান্তে আগুন দিতে, কিন্তু স্থানীয় জনগণ পুলিশের প্রতিরোধের মুখে তারা সফল হয়। দর্শক, কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এই পর্যায়ে যাচ্ছি বিজনেস স্টুডিওতে সহকর্মী